হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আমার আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। বিকেলবেলা আমি কি কাজ করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সব কাজ তো আসলে শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কিছু কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে সন্ধ্যার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, খুবই চমৎকার এবং মজাদার আপনাদের সাথে। আশা করছি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে হচ্ছে যেটা শেয়ার করব, দাগ পড়া ওভেন কিভাবে আপনারা পরিষ্কার করবেন, দাগগুলো উঠাবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ফুল ব্লগের ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। এখন হচ্ছে আমি মিহির কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নেব। এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। মিহির কাপড় চোপড়গুলো ভাঁজ করার পরে আমি এই খাটের চাদরটা চেঞ্জ করে দিব। এই খাটে তো আমরা ঘুমাই না, এই জন্য একটু লেট করে চাদরটা আমি চেঞ্জ করি। প্রায় 10 থেকে 12 দিন পর পরই আমি চাদরটা চেঞ্জ করি, এই আর কি। তারপরে হচ্ছে অনেক আপুরাই আমার হোম ট্যুর দেখতে চেয়েছেন। আসলে আমার হোম বলতে মাত্র 2টা রুম, তেমন কিছুই নেই আহামরি। কী বা দেখাবো আপনাদেরকে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আরও কিছুদিন পরে আমার যাই আছে আমি তাই দেখাবো আমার হোমের মধ্যে। যেহেতু আমার সুইট আপুরা রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্ট তো রাখতেই হবে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আরও কিছুদিন পরে আমার হোম ট্যুরটা দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে হচ্ছে এমডি রেখামণি আইডি থেকে একটা আপু, এটা হচ্ছে আপুর মেয়ের নাম। আপুর একটা মেয়ে আছে 2 বছরের। আপু থাকে হচ্ছে সৌদি আরবে। আপু আমাকে রিকোয়েস্ট করেছিল চট্টগ্রামের ভাষা একটা ব্লগ করার জন্য, কিন্তু চট্টগ্রামের ভাষা তো অনেকেই বুঝতে পারে না। চট্টগ্রাম আর হচ্ছে সিলেটের ভাষা অনেকের বুঝতে একটু সমস্যা হয়। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি চট্টগ্রামের ভাষায় একটা ব্লগ করব কিনা। আমার কাছেও কেমন যেন লাগছে, করতে পারবো কিনা জানি না। যদি আপনারা সবাই বলেন তাহলে আমি হয়তোবা চেষ্টা করব চট্টগ্রামের ভাষায় একটা ব্লগ করার জন্য। বড় আয়নাটা ক্লিন করে নেব, এটা আমি 2 দিন পর পরই ক্লিন করি। বড় রুমটা ক্লিন করার পরে এখন আমি চলে এসেছি আমার বেডরুমে। এখন হচ্ছে আমি আমার বিছনাটা একটু ক্লিন করে নিব, গুছিয়ে নিব। এখন হচ্ছে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। এই যে আমি এটা গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটু মুখ দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ঘরটা একদিন পর পরই মুছি। প্রতিদিন যদি আমি মুছতে যাই তাহলে একটু আমার কষ্ট হয়ে যায়, সেজন্য আমি ঘরটা একদিন পর পরই মুছি। কারণ প্রতিদিন অনেক কাজ থাকে, যদি আমি ঘরটা যদি প্রতিদিনই মুছতে যাই তাহলে আমার একটু কষ্টকর হয়ে যায় সব কিছু ম্যানেজ করতে, সেজন্য আমি একদিন পর পরই ঘরটা মুছে ফেলি। এখন হচ্ছে আমি আপনাদেরকে বিকেলের জন্য একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আর আমি যে পাকোড়াটা তৈরি করব সেটা হচ্ছে পালং শাকের পাকোড়া। এটা তো সবার জন্য খুবই একটা হেলদি একটি খাবার, যেহেতু এটা শাক দিয়ে তৈরি করা। আর বাচ্চাদের জন্য এটা তো খুবই ভালো, কারণ বাচ্চারা তো মোটেও শাক খেতে পছন্দ করে না। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পালং শাক, প্রায় অনেকটা কানি। পালং শাকটা আমি একদম চিকন চিকন করে কেটেছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব মিক্স মশলা। এটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা, আমি একটু বেশি পরিমাণে দিব। প্রায় হচ্ছে 3 টেবিল চামচ কিংবা 4 টেবিল চা চামচ পরিমাণ আমি মিক্স মশলা দিয়ে দিচ্ছি। এই পাকোড়ার মধ্যে কিন্তু মিক্স মশলাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো হয়। আমি প্রায় 4 টেবিল চা চামচের মতো হচ্ছে মিক্স মশলা দিয়ে দিলাম।
আর এটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়া। আপনারা চাইলে নর্মাল জিরে গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি তো সব সময় তেলেই তারপরে জিরে পাউডারটা করি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ হচ্ছে ধনে গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এই পাকোড়ার মধ্যে কোনো প্রকারের আদা রসুন ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমার কাছে কেমন যেন পাকোড়ার মধ্যে আদা রসুন দিলে একটু গন্ধ গন্ধ লাগে আদা রসুনের, সেই জন্য আমি পাকোড়ার মধ্যে তেমন আদা রসুন দিতে চাই না, খুব কমই ইউজ করি। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। বেসনের পরিমাণটা আমি অনেক কম দিব, কারণ এটা যেহেতু শাকের পাকোড়া, আমি একটু বেশি শাকের পরিমাণটা বেশি রেখেছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকারে পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আর আমি এখানে বেসনের পরিমাণটা একটু বেশি কম দিচ্ছি, আপনারা চাইলে বেসনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, কিংবা শাকের পরিমাণটা কম দিতে পারেন। একটু যাতে সবুজ সবুজ থাকে সেজন্য আমি এখানে বেসনের পরিমাণটা কম দিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা বাসায় একটিবার ট্রাই করলে বুঝতে পারবেন, কেউ বুঝতেই পারবে না এটা পালং শাক দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি, অনেকটা পানি কিন্তু শাক থেকে বের হয়েছে। বিকেলবেলার জন্য খুবই পারফেক্ট একটি নাস্তা। এখন হচ্ছে আমি এটা ডুবো তেলে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি, আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি যাতে করে এটা ভিতর থেকে পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। খুব বেশি আঁচে যদি পাকোড়া কিংবা যে কোনো কিছু ফ্রাই করা হয় তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায়, সেটা তো আমরা সবাই জানি। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। যারা মোটেও শাক খেতে চায় না তাদের জন্য তো এটা খুবই ভালো। শাকও খাওয়া হলো, পাকোড়াও খাওয়া হলো, সব কিছুই। এটা আমার ভাজা শেষ, এখন আমি নিয়ে নিচ্ছি। পাকোড়া তৈরি করার পরে অর্ধেকটা পরিমাণ রয়ে গিয়েছিল, সেগুলো আমি এখন একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমি এটা ফ্রাই করব তখন হচ্ছে 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখবো, এরপরে ফ্রাই করলে হয়ে যাবে। যদি আপনাদের যদি কোনো প্রকারে যদি পাকোড়ার মিশ্রণ বেঁচে থাকে তাহলে আপনারা এইভাবে করতে পারেন। এখন হচ্ছে আমি ওভেনটা ক্লিন করব। দাগ পড়া ওভেন কিভাবে আপনারা ক্লিন করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ওভেনের ভিতরে থাকগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওভেনটা কিন্তু দাগ পড়ে গিয়েছে, কারণ সব সময় তো ইউজ করা হয়, কি না কি পড়েছে নিজেও জানি না। এই যে এই দাগগুলো কিন্তু আমি এমনিতেই ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু উঠছে না। এখন আমি এই দাগগুলো উঠানোর জন্য দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার না, কিন্তু এটা কিন্তু বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি দাগগুলোর উপরে, দাগের উপরেই দিচ্ছি বিশেষ করে। তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে লেবু। এখন হচ্ছে আমি বেকিং সোডার উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। ওভেনে দাগ তোলার জন্য এটা খুবই হেল্পফুল একটা ওয়ে, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের ওভেনে যদি এরকম দাগ পড়ে থাকে খুব সহজে কিন্তু উঠে যাবে। এটা কিন্তু ইলেকট্রিক ওভেন, তারপর হচ্ছে মাইক্রো ওভেনেও কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করা যাবে। অনেকে হয়তো প্রশ্ন করবে যে মাইক্রো ওভেনে করা যাবে কিনা। হ্যাঁ, মাইক্রো ওভেনেও কিন্তু এই সেম পদ্ধতিতে পরিষ্কার করা যাবে। আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। এতে করে কিন্তু দাগগুলো উঠে যাবে। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। এই ফাঁকে হচ্ছে আমার ওভেনের পাশে যে টপটা আছে সেটা একটু ক্লিন করে নিব। গতকালকের ভিডিওর মধ্যে আমাকে একটা আপু কমেন্ট করেছে আপন এয়ার আইডি থেকে। আপুর নাম হচ্ছে পপি। আপু বলেছে আপু তোমার ওভেনের পাশে যে টপটা আছে সেটা একটু আমাকে দেখায়ও। এই যে আপু আমার টপ, আসলে এই টপগুলো তো সবখানেই পাওয়া যায়, বাংলাদেশে বিশেষ করে বেশি পাওয়া যায়। আর এই ধরনের টপগুলো কিন্তু ঘরের মধ্যে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। তারপরে হচ্ছে আমি ফুলগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ কয়েকদিন পর পরই দেখা যায় কি ফুলের ভিতর হচ্ছে ময়লা ঢুকে যায়। আর আমি ভেজা কাপড় দিয়ে ফুলগুলো পরিষ্কার করছি। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ওভেনটা ক্লিন করে নিব। একটা ফোম নিলাম, ফোম দিয়ে প্রথমে আমি চেষ্টা করছি সম্পূর্ণ দাগটা উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু ফোম দিয়ে কিন্তু সম্পূর্ণ দাগটা উঠছে না, আমাকে কিন্তু তার ব্যবহার করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা কিন্তু দাগ উঠে গিয়েছে। এটা শুধুমাত্র সোডা তারপর হচ্ছে লেবুর রসের কারণে, না হলে কিন্তু কখনো উঠতো না। সোডা আর হচ্ছে লেবুর রস দেওয়ার কারণে দাগটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু উঠে গিয়েছে। এখন হচ্ছে বাকিটা আমি হচ্ছে তার দিয়ে এটাকে আমি ঘষে ঘষে তুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা উঠে গিয়েছে, একটু কিন্তু আর দাগ নেই, একদম নতুনের মতো লাগছে। আর আমার এই ওভেনের বয়স কিন্তু কম না, প্রায় হচ্ছে 4 বছর হবে ওভেনের বয়স। তার দিয়ে ঘষার পরে এখন হচ্ছে আমি আবার ফোম দিয়ে একটু মুছে নিলাম, তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ঝকঝকে হয়ে গিয়েছে, কোনো প্রকারের দাগ নেই কিন্তু, একদম নতুনের মতো লাগছে। উপর থেকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি ওভেনটা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটুও দাগ নেই, নিচে কিন্তু অনেকটা দাগ পড়ে গিয়েছিল, এখন কিন্তু কোনো দাগই নেই। এখন হচ্ছে আমি থাকগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমার প্রায় অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে, নাস্তা করার পরে আমি হচ্ছে ওভেন পরিষ্কার করেছি, এজন্য আর কিছুই ক্লিন করতে পারিনি। সব কিছুই কিন্তু এলোমেলো কিচেনটা, এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিব। থালা বাসন সবগুলো ক্লিন করে নিলাম, তারপর হচ্ছে কিচেনটাও ভালোভাবে ক্লিন করে নিলাম, চুলাটাও পরিষ্কার করে নিলাম। রাতের জন্য আর কোনো কাজ নেই, শুধু খাওয়া ছাড়া, খাওয়ার পরে যা কাজ থাকে ওগুলোই, আর তেমন কোনো কাজই নেই বাসায়, সব কাজে করে ফেললাম। এরপরে হচ্ছে আমি যেটা করেছি এর ভিতরে
এগুলো হচ্ছে ধনেপাতা, অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিল, তো নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি করেছি কি এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে চিকন চিকন করে কেটে বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই আমরা রান্না করব এখান থেকে বের করে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, যেহেতু শীতকাল অনেক বেশি ধনেপাতা নিয়ে আসে, নষ্ট না করে আপনারা চাইলে এভাবে করতে পারেন। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।